শুধু যুক্তি আর তোর বুদ্ধি দিয়ে না, তোর আবেগ, তোর ইচ্ছে, তোর ভালোবাসা, বন্ধুবাসা, এই সমস্ত কিছু মাথায় রেখে তুমি তোমার সিদ্ধান্ত নেবে। জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত তুমি কিন্তু নিতে চলেছ। মাথায় কোনো রকম চাপ না রেখে ফ্রি থিঙ্কিংকে উৎসাহ দাও। যেতে সময় লাগবে তো, ভাব, নতুন করে ভাব, একেবারে কোনো রকম ভার মাথায় না রেখে। মিসেস সিনহাকে দেখতে পাচ্ছি না। তুই তাকে খুঁজছিস? হ্যাঁ, তা না তো কি। আচ্ছা, তোকে কে আসতে বললো বলতো? আমি বারণ করেছিলাম তোকে আসতে। তুই কি করবি? কি আমি যখন ভেতরে ঢুকে যাবো তুই কি করবি বলতো? আমিও যাবো ভেতরে তোর সঙ্গে। না গিনি, একদম না। আমি মাকে বারণ করেছি, তুমিও ভেতরে ঢুকবে না, কেউ ভেতরে ঢুকবে না। কেন? ভেতরে তুই কি এমন ঘটাবি যে বাড়ির কাউকে যেতে বারণ করছিস? আর ওদিক থেকে যদি আঙ্কেল আন্টি যান তখন তুই কি করবি? আমি এই জন্য তোকে আসতে বারণ করেছি। বড্ড তর্ক করিস। তর্ক করা ভালো দাদা ভাই, অনেক কিছু ক্ল্যারিফাই হয়ে যায়। এই তর্কটাই তুই মেঘের সঙ্গে থাকতে করিস, সেই জন্য তোদের মধ্যে সবকিছু এরকম হেজি থেকে গেছে। আমরা তর্ক করিনি, যে কদিন ছিলাম একসঙ্গে আমরা শুধু তর্কই করেছি না। ওটাকে ঝগড়া বলে দাদা ভাই, তর্ক হেলদি। মিস্টার সিনহা, আজ একটু অপেক্ষা করতে হবে। আজ একেবারে লম্বা লাইন ওই ঘরে। তাও কতক্ষণ লাগতে পারে আন্দাজ? তা ঘন্টা দেড় দুই তো লাগবেই। ঠিক আছে, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারা যায়। আসলে আগের কেসে কেউ না এসে থাকলে তবেই সেটা সম্ভব। ওকে, তুমি কি এখানেই অপেক্ষা করবে? না, চাইলে তুমি ঘন্টাখানেক বাইরে ঘুরে আসতেই পারো। আমি ফোন করে তোমাকে ডেকে নেবো। ঠিক আছে, ওয়েট কর। জানি কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার মনন অন্য কারো জ্বরে, আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে। কেমন আছো? ভালো আছো? হ্যাঁ আঙ্কেল, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? ভালো। সেদিন তাড়াহুড়োতে অনেক লোকের মাঝখানে তোমাকে ধন্যবাদটা দেওয়া হয়নি। আঙ্কেল প্লিজ এভাবে লজ্জা দেবেন না আমাকে। আমি তো আগেই আপনাকে বলেছি আমি ধন্যবাদ পাওয়ার মতো কিচ্ছু করিনি। আমি আমার জীবনটার জন্য যার কাছে কৃতজ্ঞ তার জন্য তো এটুকু আমি করতেই পারি। গিনি, এই কথাগুলো থাক প্লিজ। দেখো, যা ঘটার সেটা তো ঘটেই গেছে, ছাড়ো। বেশ, থাক। হ্যাঁ, নীল কোথায়? এক্ষুনি তো এখানেই ছিল আমার সাথে। এখানে কোথায় গেল? নীল কি আমাকে দেখেই সরে গেল? ওকে আমায় অ্যাভয়েড করতে চাইছে? আশ্চর্য তো, আমি বা ওকে কেন খুঁজছি? আজ তো সবকিছু শেষ হয়ে যাবে আমার জীবনে। নীলের জীবনে আমি সব। আচ্ছা,
আমার যে এই নীলকে দেখতে ইচ্ছে করছে এটা কি স্বাভাবিক, নাকি আমাদের সেই নিষিদ্ধ সম্পর্কের প্রতি টান? কে জানে, আমাদের নিজেদের মনেই যে কি থাকে। আসুন। চলো আমরা বড্ড হেল্পলেস লাগছে রে গিনি। এমন যদি হতো যে আবার আমরা টাইম মেশিনে চড়ে সেই দিনটায় ফিরে যেতে পারতাম যেদিন মেঘ প্রথমবারের জন্য আমাদের বাড়িতে পা রেখেছিল। সবটা আবার অন্যরকম করে দেওয়া যেত রে। হ্যাঁ বলুন। না না, আসলে এখানে আরও কয়েকটা কেস আছে, তারপর আমাদেরটা। হ্যাঁ, আমি এদিকটা মিটিয়ে নিই, আমি আপনার ওখানে চলে যাব। আপনি কিছু চিন্তা করবেন না, আমি গিয়ে সব সাইন করে দেবো। না না, ঘাবড়াবেন না, আমি আপনাকে বিপদে ফেলবো না। না, যেটা হচ্ছে সেটা ঠিকই হচ্ছে, উল্টোটা হলেই বরং ভুল হবে। এটাই বেস্ট ফর বোথ অফ আস। ইয়া। এক মিনিট। হ্যালো। হ্যাঁ দাদা, আমি তো আপনাকে বললাম আমি অনুষ্ঠান করছি না। হ্যাঁ, আপনাকে বললাম না, না করছি না। দাদা কেন করছি না সেটা তো আমি আপনার সঙ্গে আলোচনা করব না। আমি এখন কোনো অনুষ্ঠান করছি না। নমস্কার। মেঘ, বলো কাকে দেখছিলে? আমার একটু ফোন এসেছিল গিনি, তাই। তুমি উঠে এলে দেখে তোমার সঙ্গে একটা কথা বলতে এলাম। বল। মেঘ, আর একবার নিজেদেরকে সুযোগ দেওয়া যায় না? আর একটিবার? মেঘ, তোমরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসো, আজও ভালোবাসো। তোমাদের মধ্যে বারবার ভুল বোঝাবুঝি তৈরি করা হয়েছে। তোমাদের মধ্যে যা অশান্তি, যা কিছু সব অন্যের তৈরি করা। আমিও তার মধ্যে দোষী, তোমার অপরাধী। কিন্তু আমাদের সকলের ভুলের জন্য, অন্যদের ভুলের জন্য তোমরা নিজেদের ভালোবাসাটা কেন শেষ হয়ে যেতে দেবে বলো? প্লিজ মেঘ,
আমি জানি তুমি দাদাভাইকে ছেড়ে ভালো নেই, দাদাভাইও তোমাকে ছেড়ে একটু ভালো নেই, বিশ্বাস করো। দাদাভাই রাতের পর রাত ঘুমোয় না, জেগে বসে থাকে। আমি দাদাভাইয়ের মতো মানুষকে লুকিয়ে কাঁদতে দেখি মেঘ, তোমাকে ঘুমড়ে মরতে দেখি। আমার নিজেকে অপরাধী লাগে। আমি কোথা থেকে তোমাদের দুজনের মাঝখানে রূপ কিনে হাজির করে দিয়েছিলাম। আর একবার নিজেদের ভালোবাসাকে সুযোগ দাও প্লিজ। এখনো কিছু বলবে না মেঘ? আর চুপ করে থাকলে তো সবকিছু শেষ হয়ে যাবে এবার। কিনি, আমাদের বোধহয় ভেতরে যাবার সময় হয়ে গেছে, ওই লয়ার ডাকতে এসেছে। আমার কথাটা প্লিজ মনে রেখো। বলছি কাগজপত্র সব জমা পড়ে গেছে, আর একটু পরেই কোর্টে ডাকবে। আমরা তাহলে যাই ভেতরে। না, একদম না। আমি বলেছি না তোমরা কেউ ভেতরে যাবে না। হ্যাঁ এই তো মেঘ, বলছি যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ। আপনি স্টেডি তো? না, যদি মনে হয় আপনার আরো ভাবার জন্য সময় দরকার, তাহলে আপনি কোর্টের কাছে জানাতে পারেন। আমার ভাবা হয়ে গেছে। এসো। আমরা না, আপনাদের ভেতরে অ্যালাউ করবে না আর। ইস, আমি চুমু খেলে তোমার হাতের আঙুলগুলো পর্যন্ত কেমন লজ্জা পায়। এর আগের হিয়ারিং ডেটটায় আপনারা অ্যাবসেন্ট ছিলেন, সেটা কেন? হ্যাঁ, সরি। আরে ওকে মিস্টার গাঙ্গুলি, কোর্টে বসে আপনি এভাবে আনমাইন্ডফুল হয়ে রয়েছেন। না না, আমি এই জন্যই জিজ্ঞেস করছি, ফিজিক্যালি মেন্টালি আপনি ফিট কন্ডিশনে আছেন তো? ইয়েস ইয়েস ইওর অনার, আই এম এক্সট্রিমলি সরি। ওকে, আই রিপিট, আগের হিয়ারিং ডেটটায় আপনারা দুজনে অ্যাবসেন্ট ছিলেন, কেন? আসলে সেদিন আমাদের একটি পারিবারিক সমস্যা। আসলে সেটা আমার কারণেই, মানে আমার জন্যই। একটাই ঘটনার দুটো আলাদা আলাদা আসল, একটা আপনার আর একটা আপনার। ইওর অনার, লেট মি এক্সপ্লেন। সরি মিস্টার সিনহা, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। ইওর অনার, সেদিনকে যা কিছু হয়েছিল আমার কারণে হয়েছিল। আমি খুব বাজেভাবে মেঘকে ডিস্টার্ব করেছিলাম, আমি ডিলে করিয়ে দিয়েছিলাম। সেই জন্যই সেদিনকে কোনো কাজ হয়নি। মেঘ যদিও পরে এসেছিল কোর্টে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। আই অ্যাপোলোজাইজ, আই এম সরি। আমি সেদিনকে খুব প্যাথেটিক বিহেভ করেছিলাম। আপনি এইমাত্র বললেন যে আপনি ওকে ডিস্টার্ব করছিলেন। কেন ডিস্টার্ব করছিলেন? আচ্ছা, ওকে আটকাচ্ছিলেনই বা কেন? ডিভোর্সটা কি আপনি চান না? চাই, অবশ্যই চাই। আচ্ছা, আপনি ডিভোর্সটা চান, আবার ওকে কোর্টে আসবার জন্য আটকেও ছিলেন। কিরকম একটা পরস্পর বিরোধী কথা হয়ে গেল না? ইওর অনার, লেট মি এক্সপ্লেন। আমি নিজে এক্সপ্লেন করতে চাই মিস্টার সিং, প্লিজ। ইওর অনার, সেদিনকে মেঘকে অবস্ট্রাক্ট করাটা আমার একটা ইগো ট্রিপ ছিল। আসলে আমি খুব ইগোইস্ট। আমার ইগো অনেক সময়তেই আমাকে ড্রাইভ করে। সেদিনও সেরকমই একটা ঘটনা ঘটেছিল। নীল, প্লিজ বি কোয়াইট। ইওর অনার,
সেদিন আমার ক্লায়েন্ট একটা আননেসেসারি হিটেড ভার্বাল এক্সচেঞ্জে জড়িয়ে পড়েছিল, সেই কারণে সে এখানে না আসার ডিসিশন নিয়েছিল। আননেসেসারি হিটেড ভার্বাল এক্সচেঞ্জ কার সঙ্গে? মিসেস মেঘ রায়ের সঙ্গেই। ও, আপনাদের দুজনের মধ্যে হিটেড এক্সচেঞ্জ, সেটা কোথায়? এটা আমার ক্লায়েন্টের রেসিডেন্সে। রেসিডেন্সে? এক মিনিট, আপনারা কি দুজনে একসাথে এখনো থাকেন? নো ইওর অনার, আমি তো স্টেটমেন্ট জমা দিয়েছি যে ওনারা কতদিন একসাথে বাস করছেন না। ওকে, আপনার স্টেটমেন্টে দেখছি মিসেস মেঘ রয়, আপনি বলেছেন যে আত্মসম্মান বজায় রেখে একসঙ্গে বাস সম্ভব হচ্ছে না আপনার, তাই তো? হ্যাঁ। কি কারণে? ইওর অনার, দুজন প্রাপ্তবয়স্ক মানুষকে যদি একসাথে থাকতে হয় তাহলে তার প্রথম প্রয়োজন হলো ভালোবাসার সাথে মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট। নিজের পার্টনারের ওপর যদি বিশ্বাস না থাকে তাহলে যৌথ জীবন সাকসেসফুল হয় না, আর যেটা এদের ক্ষেত্রে হয়েছে। মিস্টার গাঙ্গুলি আমার ক্লায়েন্টের ওপর অকারণে বিশ্রী রকম সন্দেহ করেছেন। কখনো তিনি তাকে বাড়ি থেকে বার করে দিয়েছেন, কখনো সকলের সামনে অপমান করেছেন। মিস্টার গাঙ্গুলি, এগুলো আপনি মানেন? এই ঘটনাগুলো আপনি ঘটিয়েছেন? হ্যাঁ ইওর অনার, এই সবকটা অভিযোগ আমি মেনে নিচ্ছি। হয়তো এর থেকে অনেক বেশি অন্যায় করেছি আমি ওর সঙ্গে। আমার মধ্যে একটা সন্দেহপ্রবণ মানুষ বাস করে, যাকে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না। উনি যেটা বলেছেন সেটা ঠিক। একটা হেলদি সাকসেসফুল যৌথ জীবন তখনই হয় যখন নিজেদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট থাকে। আমি বারে বারে মেঘকে সেই সম্মানটুকু দিতে ব্যর্থ হয়েছি, আর মেঘ প্রত্যেকবারই আমাকে মাফ করেছে। মেঘ বারে বারেই আমাকে আমার ভুল দেখিয়ে দিয়েছে, কিন্তু আমি বারবার করে সেই ভুলের পথেই এগিয়ে গেছি। আমি নিজে মেঘের জীবনে বারবার অশান্তি ডেকে এনেছি। মেঘ কিন্তু একবারের জন্য আমাকে অসম্মান করেনি, অপমান করেনি বা অবিশ্বাসও করেনি কখনো। ইওর অনার, মেঘের অনেক সম্ভাবনা রয়েছে। ওর গানের জগৎ, ওর একাডেমিক জগৎ, সব জায়গাতেই মেঘের অনেক কিছু দেওয়ার আছে। অনেক অনেক সাফল্যের চূড়া ওর ছোঁয়ার আছে। কিন্তু আমি যদি ওর জীবনে থাকি তাহলে আমি আমার ইগো দিয়ে, আমার অযোগ্যতা দিয়ে ওর জীবন দুর্বিষহ করে তুলব, যেটা আমি আর চাই না। আমি মেঘের জীবনে আর রাহুর মতো থাকতে চাই না। ওর জীবন ওর যোগ্যতায় আলোকিত হোক, সেখানে আমি আমার ক্ষুদ্রতা বা আমার মিননেস নিয়ে কোনো কালো ছায়া হয়ে থাকতে চাই না। আমার সন্দেহের বিষ যেন ওর জীবনে আর না পড়ে। ইওর অনার, আমি স্বীকার করে নিচ্ছি আমার দায়িত্ব জ্ঞানহীন আচরণ মেঘকে চরম সর্বনাশের দিকে ঠেলেছিল, ওর মৃত্যুর দিকে। ওই ভয়াবহতার দিনগুলো ভুলে গিয়ে মেঘ যেন ওর সাফল্যের দিকে এগিয়ে যায়। মিসেস মেঘ রয়, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার কিছু বলার আছে? হ্যাঁ, বলার মানে বলুন। না, সরি, কিছু না। একটা ডকুমেন্ট কিন্তু আপনাদের দুজনের তরফ থেকে জমা পড়েনি। বিয়ের কার্ড আপনারা পেপারের সঙ্গে জমা করেন। এটা কি ওভারলুকড হয়েছে না অন্য কোনো স্পেসিফিক কারণ আছে? বিয়ের ছবি আছে, সোশ্যাল ম্যারেজের প্রায় 1 মাস পরে শৈশাবুদ, কিন্তু বিয়ের কার্ড নেই। আপনারা কি বিয়ের কার্ড ছাপাননি? না, আমাদের বিয়ের কোনো কার্ড নেই। এনি স্পেসিফিক রিজন? কেমন অদ্ভুত বিয়ে না আমাদের, কার্ড অব্দিও সাক্ষী থাকলো না। কার্ড বস্তুটা যে সবসময় সত্যি সাক্ষী দেয় না, সেটা বুঝতে পারছো তো? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমাদের প্রথম অ্যানিভার্সারিতে কার্ড ছাপিয়ে সকলকে জানিয়ে আবার বিয়ে হবে আমাদের।
তার মানে আপনাদের বিয়েটা ছিল আনপ্ল্যান্ড, তাই তো? হ্যাঁ, আর সেটা ঘটানোর পেছনেও আমার জেদ ছিল। মেঘের ইচ্ছে অনিচ্ছের দাম আমি দিইনি, ওর মত আমি জানতেও চাইনি। এরকম কেন করছে নীল? কেন সব দায় এভাবে নিজের ওপর নিয়ে নিচ্ছে? নীল তো ডিভোর্সটা চাইছিল না, ও তো আবার নতুন করে, তবে কেন এইভাবে? মেঘ, জীবনের শেষবারের মতো হয়তো তোমার পাশে বসে আছি, জাজ রায় দেবেন। একটু পরেই হয়তো মেঘ, যদি তোমার হাতটা ধরে সেটা শুনতাম, সাহস পেতাম। ভয় করছে মেঘ, আমার ভয় করছে। তোমাকে মুক্তি দিচ্ছি, কিন্তু হারাতে ভয় হচ্ছে। ওয়েল, দেখুন, আপনাদের দুজনের সঙ্গে কথা বলেই আমার মনে হচ্ছে আপনাদের দুজনের মধ্যে অনেক আনরিজলভড ম্যাটার আছে, রাইট? বোথ অফ ইউ নিড টু টক। একে অপরের সাথে ভাব বিনিময়ের সুযোগ বোধহয় বিশেষ আপনারা পাননি, আর যদি পেয়েও থাকেন, যে কোনো কারণেই হোক আপনারা সেটা নেননি। দেখুন, বিয়ে কিন্তু একটা ইউনিক সম্পর্ক। বোথ অফ ইউ এটাকে এক্সপ্লোর করার চেষ্টা করুন। আপনারা নিজেরা একে অপরকে নিজেদের জন্যই আর একটু সময় দিন, একসাথে বাস করুন, একে অন্যের প্রয়োজনে অপ্রয়োজনে থাকুন। আপনারা শেষ কবে একসঙ্গে বেড়াতে গেছিলেন? কোনোদিন যাইনি। সে কি, হানিমুন কোথায় করেছিলেন? হয়নি। একসঙ্গে আপনারা কোথাও বাইরে যাননি? না। যান, একসঙ্গে দুজনে কোনো অচেনা জায়গায় যান, একসঙ্গে সময় কাটান, একে অন্যকে চেনার চেষ্টা করুন, নিজেদের বোঝার চেষ্টা করুন, একে অন্যকে সময় দিন। আর এর পরেও যদি মনে হয় আপনাদের দুজনের মধ্যে কম্প্যাটেবিলিটি নেই, 6 মাস পরে এসে আমাকে ঠিক সেই কথাটাই বলবেন, ওকে? ডিভোর্স গ্রান্টেড হয়ে যাবে। আমি 6 মাস পরের তারিখ দিচ্ছি আপনাদের।